তুমি তো জানো গণেশচন্দ্র, আমি নিজের ইচ্ছে বাড়িতে এসে উঠিনি। তোমার দিদা মানে আমার শাশুড়ি ঠাকুরনের সঙ্গে যে মামলা চলছিল উনি নিজেই তা তুলে নিয়েছিলেন। সে সময় নানা বৈষয়িক মীমাংসার পাশাপাশি উনি আমার কাছ থেকে একটা কথাও আদায় করেছিলেন, বড় জামাই হিসেবে আমি এই বাড়িতে অভিভাবক হয়ে থাকব, আর আমি তাকে কথা দিয়েছিলাম। বাবা, আপনি আজকাল মাঝে মাঝে দক্ষিণেশ্বর যান? হ্যাঁ হ্যাঁ, যাই। কেন? তাই নিয়ে মায়ের দুশ্চিন্তা। তোমার মাও বলছিলেন। আচ্ছা গণেশচন্দ্র, তুমি কি জানো তোমাদের দিদা যখন কাশী যাত্রাকালে স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দির প্রতিষ্ঠার কথা ভাবলেন এবং তারপর যখন দক্ষিণেশ্বরে জমি সংগ্রহ করলেন, তার এই পুরো চেষ্টার মধ্যে আমারও একটা ভূমিকা ছিল। আমি ওনাকে ওই সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্ট্রি সাহেবের কাছ থেকে এই জমি কেনার ব্যাপারে মত করিয়েছিলাম। আগে জানি। ওই ইংরেজ ভদ্রলোকের ওটা ছিল বাগান বাড়ি। হ্যাঁ, এখন ওই জায়গাটাকে সাহেবান বাগিচা বলে। ওখানকার মানুষজন কিন্তু এসব কথা বলছি। গণেশচন্দ্র, যে ভূমিতে ওই মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেটা কিন্তু নিছকই দৈর্ঘ্য প্রস্থের একটা সামান্য ভূখণ্ড মাত্র নয়। ও জমির আলাদা ভৌগোলিক এবং আধ্যাত্মিক মাহাত্ম্য আছে। জমির ভৌগোলিক আধ্যাত্মিক মাহাত্ম্য? তোমরা সব নব্যযুগের ছেলে, অস্থির মতি, কোনো কিছু তলিয়ে দেখার বা বোঝার ধৈর্য তোমাদের নেই। মা কিন্তু প্রথমে জমি চেয়েছিলেন নদীর ওপারে। কেন জানো? কথায় বলে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কিন্তু বালি উত্তরপাড়ার ভূস্বামীদের বিরোধিতায় সে অঞ্চলে জমি আমরা পাইনি। ওখানকার অধিবাসীরা বরাবরই রানী রাসমণির রমরমাকে সইতে পারেন না। তখনই আমি দক্ষিণেশ্বর গ্রামে এই জমিটির খোঁজ পাই। জমি পছন্দ করার সময় কি কি কারণ তোমাদের পুণ্যমতী দিদিমাকে প্রভাবিত করেছিল সেটাও তোমাদের জেনে রাখা ভালো। প্রথমত ভাগীরথীর তীর, পুণ্যভূমি, এটা হলো ভৌগোলিক মাহাত্ম্য। আর আধ্যাত্মিক মাহাত্ম্য? ভালো করে ভেবে দেখো। একদিকে হেস্টি সাহেবের কুঠি বাড়ি, কাছেই মুসলমানদের কবরস্থান, গাজী পীরের আস্তানা। এছাড়া এই জমির একাংশ কূর্ম আকৃতি, মানে কচ্ছপের পিঠের মতো উঁচু। কূর্ম হল বিষ্ণুর দ্বিতীয় অবতার। বেতাল পঞ্চবিংশতি বলছে, মন্দর ধরিতে কূর্ম কইল অঙ্গীকার। স্বয়ং দেব বিষ্ণু কূর্মরূপ ধারণ করে এই শশাগরা পৃথিবীকে তার পিঠে বহন করছেন। ভূখণ্ডের এই মাহাত্ম্যের কারণেই ওই খ্রিস্টানের কুঠি বাড়ি আর মুসলমান ধর্মাবলম্বীদের উপাসনা স্থলের বাতাসে এই শক্তিপীঠের প্রতিষ্ঠা। সে কারণে এই মহাপীঠ সর্বধর্ম সমন্বয় পীঠও বটে। এত কথা তোমাদের কেন বলছি জানো বাবা? আপনি বলুন, আমরা শুনছি। তোমাদের জেনে রাখা দরকার, জানবাজারের রাজপ্রাসাদের অভ্যন্তরে বাৎসল্য রসে সিক্তা তোমাদের যে দিদিমাকে তোমরা এতদিন ধরে দেখেছ, স্নেহে মমতায় প্রশ্রয়ে যিনি এতদিন ধরে তোমাদের লালন করে এসেছেন, তাকে আর 5টা বাঙালি বাড়ির ঠাকুমা দিদিমার সঙ্গে তোমরা গুলিয়ে ফেলো না। হ্যাঁ, কোনো দুর্ভাগ্যজনক কারণে তার সঙ্গে আমার সাময়িক দূরত্ব তৈরি হয়েছিল। তাই বলে এটা কখনো ভেবো না যে তার উচ্চতা বা তার গভীরতা আমার জানা নেই। তিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র তার ভগবত বিলাসে নয়, করেছেন যুগ প্রয়োজনে। ইংরেজ বানিয়ার শোষণ লিপ্সার অনুষঙ্গে মিশনারি ধর্মাবলম্বীদের যে অনুপ্রবেশ ঘটেছিল এবং আমাদের সনাতন ভারতীয় ধর্মাচার যেভাবে বিভ্রান্তির পথে চলে যাচ্ছিল, তার বিরুদ্ধে আমাদের হিন্দু ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতেই রানী রাসমণি ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন।
সেখানে আবির্ভাব ঘটেছে জগন্মাতার, আর সেই ভগবত লীলার বাহক হিসেবে ছোট ভরছাদ নিরন্তর সেখানে মাকে ডেকে চলেছেন। এগুলো কোনোটাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরা প্রত্যেকে একে অপরের পরিপূরক। হ্যাঁ হ্যাঁ বাবারা, তাই বলছি তোমাদের দিদিমা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে থাকছেন, বা সেখানে গিয়ে ছোট ভরছাজের গায়ে গা লাগিয়ে এবারে সেজবাবুর কোনো ভাবান্তর ঘটছে, আর সেই নিয়ে চিন্তায় ভাবনায় তোমাদের মা মাসিরা যে লুটোপুটি খাচ্ছেন, এ ব্যাপারে তোমরা মাথা ঘামিও না। এসবই হবার ছিল, এসবই ঈশ্বরের লীলা। এই ধর্মের মহিমা, এই তো ভগবত বিস্তার। জাগে তপন তারা, জাগে বিশ্ব চরাচর, জাগে শ্যামা প্রকৃতি, জাগে ভৈরব, জাগে ও স্বরূপ ব্রহ্ম, অরূপের ঢেউ হতে জাগে ভূতলে, জাগে অতলে, জাগে বৃক্ষে অন্তরিক্ষে, বুঝি অরূপ ইচ্ছা হতে জাগে ও দেখেছি, বুঝি পেয়েছি, আমি শুনেছি অমোঘ বাণী, পত্রে পুষ্পে মধুর কুজনে, শিশুরের কানাকানি, আমি দেখেছি, বুঝি পেয়েছি, আমি শুনেছি অমোঘ বাণী, পত্রে পুষ্পে মধুর কুজনে, শিশুরের কানাকানি, শান্তির বাণী হৃদয় জুড়ালো, শুভ্র সজল প্রাতে জাগে ও শ্রীরাম।